সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। সপ্তাহের এই দিনে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য সুপরামর্শ দিতে। দর্শক, আমাদের মধ্যে প্রায় বুকে ব্যথা করে অনেকেরই। বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এটাকে পাত্তা দেই না। বাট এই বুকে ব্যথার কারণ যদি হৃদরোগ হয়ে থাকে, এখান থেকে নানা জটিলতা তৈরি হতে পারে অপূরণীয় ক্ষতি। এই বিষয়ে কথা বলতেই আজ আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে হৃদয় সুস্থতা, হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে যাচ্ছি অধ্যাপক ডক্টর এম.এ. রশিদ স্যার, যিনি কার্ডিওলজি ডিপার্টমেন্টে রয়েছেন, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা। একই সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। প্রথমে আমি রশিদ স্যারের কাছে জানতে চাই, হৃদরোগ বলতে আসলে কোন কোন রোগকে বোঝায়? হৃদরোগ আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন একটা হতে পারে যে জন্মগত হৃদরোগ, আর একটা হতে পারে অ্যাকোয়ার্ড, যেটা পরবর্তীতে ডেভেলপ করে। তো জন্মগতর ভিতরে আপনার কয়েকটা, যেমন ধরেন এএসডি আছে, ভিএসডি আছে, বা টেট্রোলজি অফ ফেলোট, বা আরও অন্যান্য কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। আর যেটা প্রাপ্তবয়স্ক, যেটাকে অ্যাকোয়ার্ড বলে, সেটা ধরেন মূলত রক্ত চলাচলের নালী, যেটা অর্থাৎ করোনারি আর্টারি, যেটা এই করোনারি আর্টারির রোগকেই কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর একটা হতে পারে যেমন করোনারি আর্টারি ডিজিজে হার্ট অ্যাটাক হয়। আবার হার্ট মাসল ডিজিজ হতে পারে, অর্থাৎ হার্ট তো একটা পানির পাম্পের মতন একটা, তাহলে এটা একটা মাসল পিণ্ড, অর্থাৎ এই হার্ট মাসল ডিজিজ হতে পারে, যেটা মায়োকার্ডাইটিস বলে। হার্টের যে পর্দা আছে, এটা যদি কোনো ডিজিজড হয় বা ইনফ্লেমেটরি চেঞ্জ হয়, তাহলে এটা পেরিকার্ডাইটিস বলে। আবার হার্ট মাসল পুরো হয়ে যেতে পারে, হাইপার কার্ডিওমায়োপ্যাথি বলে। সেটা আবার 2-3 প্রকার হতে পারে। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, অথবা রেস্ট্রিকটিভ বা কনস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। ব্লাড প্রেশারের কারণে হতে পারে, যেটা হার্ট ফেলিওর বলে, অথবা অন্য কোনো জেনারেল ডিজিজের কারণেও হার্ট ডিজিজ হতে পারে। অর্থাৎ বিভিন্নভাবে হার্ট আক্রান্ত হতে পারে। জি, হার্ট আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আমরা জানি এটা নানাভাবে আক্রান্ত হতে পারে। যখন একটি মানুষের বুকে ব্যথা করে, সেটা যে কোনো কারণেই হতে পারে, বাট আমরা কিন্তু মনে করি এটা মনে হয় হার্টের ব্যথা। তো এই বিষয়ে আপনি যদি আরেকটু ক্লিয়ার করতেন যে আসলে কী ধরনের ব্যথা হলে আমরা বুঝতে পারবো যে ব্যথাটি তৈরি হচ্ছে আসলে হৃদযন্ত্রের কারণে। সব বুকের ব্যথাই কিন্তু হার্টের কারণ হয় না, কারণ বুকের ব্যথা অনেক কারণ হতে পারে। এখানে যেমন এখানে স্কিন আছে, এখানে মাসল আছে, এখানে হাড্ডি মাংস আছে। আবার অনেক সময় পেটের থেকেও রেফার্ড পেন হতে পারে। আবার নিউরোলজিক্যাল অ্যাংজাইটির কারণে ব্যথা হতে পারে। কিন্তু এগুলো মুখ্য না। মুখ্য যেটা আমরা কনসার্ন, যেটা হার্টের কারণ ব্যথাটা হচ্ছে কিনা, অর্থাৎ রক্তনালী ব্লক হয়ে যে ব্যথাটা যেটা হয় সেটা কিনা, সেটার ধরন আবার ভিন্ন। সেটা সাধারণত বুকের মাঝখানে হতে পারে, বামও হতে পারে, ডানে হতে পারে। ইউজুয়ালি বুকের মাঝখানে একটা পাথর চাপার মতো মনে হচ্ছে, বুকটা একদম স্কুইজ করে আসতেছে, বুকটা চেপে আসতেছে। এবং এটা কাজের সাথে সম্পর্ক হয় ইনিশিয়ালি, যে কাজ করলে বেড়ে যায়, রেস্ট নিলে কমে যায়। এটা হচ্ছে বোঝার সহজ উপায়। অথবা একটু বোঝা যায় যে যদি আপনি যদি দ্রুত কোথাও যাচ্ছেন, বাস ধরতে যাচ্ছেন, ট্রেন ধরতে যাচ্ছেন, বা তাড়াহুড়ো করছেন, বা ইমোশন এক্সাইটেড হয়ে গেছেন, তখন যদি বুকের ভিতরে চাপ অনুভূত হয়, ভারী লাগে, আবার বিশ্রাম নেওয়ার পরে কমে যায়, এটা ধরে নিতে হবে যে হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি নাইট্রোগ্লিসারিন স্প্রে দিয়ে যদি দেখা যাচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে, তাহলে এটাকে সাধারণত গুরুত্ব দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে একটা ডাক্তারের পরামর্শ, যারা কার্ডিওলজিস্ট হোক বা কোনো মেডিসিন রিলেটেড যারা প্র্যাকটিস করে, তাদের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই এটাকে আমরা। আর যদি গ্যাসের ব্যথা হতে পারে, মাস্কুলার পেন হতে পারে। মাস্কুলার পেনের সাথে অনেক সময় আঘাত বা অন্য কোনো কিছু সম্পর্ক থাকে। গ্যাসের ব্যথা হতে পারে সাধারণত পেটে যদি খাওয়া দাওয়ার কোনো অজীর্ণ থাকে বা কোনো বদহজম হয়, সেটাও অনেক সময় বুকের দিকে বুক জ্বলে যাওয়া বা গলা বুক জ্বলে দেওয়ার মতন হয়। অথবা এগুলো ডিফারেন্সিয়েট করা যায় একটু কেয়ারফুলি হিস্ট্রিটা নিলে। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, হৃদরোগের প্রাদুর্ভাব তো বেড়ে যাচ্ছে আমাদের দেশে, এর পিছনে কি কোনো কারণ আছে বলে আপনারা মনে করেন? আসলে আপনি যে হৃদরোগের কথা বলছেন, সেটা হলো যে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ। এক সময় যেটা আমরা বললাম যে 40 বছর বা তার বেশি হলেই রোগ বেশি হয়। এখন দেখা যায় যে অনেক সময় 20 বছর, 13 বছর, 28 বছর এই বয়সেও আমরা পাচ্ছি।
যে করোনারি আর্টারি ডিজিজ যেটাকে আমরা বলি যে হার্টের রক্তনালীতে যদি কোলেস্টেরল জমার কারণে যে ব্লক হয়, এই ব্লকের জন্য অনেকগুলি ফ্যাক্টর রেসপন্সিবল। যেমন পুরুষদের বেশি হয়, মহিলাদের কম হয়। আবার যাদের বয়স বলা হয় 45 ইয়ার্স মেল পেশেন্ট, 55 ইয়ার্স ফিমেল। আবার ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে যে হার্টের এই ধরনের রোগ হওয়ার ব্লকের, যেমন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলে 65 ইয়ার্সের যদি কম বয়সে, তারপর হলো পুরুষের ক্ষেত্রে 55 ইয়ার্সের কম বয়সে যদি কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি কারো হার্টের রোগ থাকে, সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান, অ্যালকোহল, যারা কম হাঁটেন, তারপর হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস, তাদের সম্ভাবনা বেশি থাকে। তবে কম বয়সেও আবার দেখা যাচ্ছে হচ্ছে। এর জন্য আমরা যেটা দেখি যে বর্তমানে যে লাইফস্টাইল, এখানে আমরা দেখবেন যে খাবারের ভিতরে ট্রান্সফ্যাট একটা শব্দ আপনারা শুনবেন। এই ট্রান্সফ্যাট কিন্তু প্রচুর পরিমাণে আমাদের খাবারে এখন আমরা পাই। বিশেষ করে যখন তেলটাকে আপনার হাইড্রোজেনেট করা হয়, মানে তেলটাকে বারবার উত্তরানোর ফলে গরম করলে এটা হাইড্রোজেনেশন হয়, এবং যেটা তরল তেলটা তখন সলিড তেলে কনভার্টেড হয়। বিশেষ করে সিঙ্গারা, সমোসা বা যেগুলো ফাস্টফুড থাকে, এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাটগুলো কিন্তু রক্তনালীতে ব্লকের জন্য রেসপন্সিবল। এবং এর ভিতরে যদি আমরা ঢুকি, আমরা একটা প্রোটিন পাই, সেটাকে বলে অ্যাপোলাইপোপ্রোটিন বি, এবং এই অ্যাপোলাইপোপ্রোটিন পির পরিমাণ কিন্তু এগুলোতে বেশি থাকে, যে ফলে আলটিমেটলি এলডিএল কোলেস্টেরল মাত্রা বেড়ে যায় এবং রক্তনালীতে ব্লকের সম্ভাবনা বেশি থাকে। আরেকটা জিনিস দেখবেন, ইয়াংদের ক্ষেত্রে হচ্ছে রাত্রে জেগে থাকে বেশিরভাগ সময়। এখন স্টাডি থেকে দেখা যায় যারা বেশি রাত্রে জাগানো থাকে, আবার দিনের বেলায় ঘুমায় বেশি, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এর পাশাপাশি জেনেটিক কজও কিন্তু রেসপন্সিবল। আর ইমার্জিং কতগুলো ফ্যাক্টর আমরা দেখি এখন, যেমন বায়ু দূষণও কিন্তু একটা রেসপন্সিবল কজ। এছাড়াও আমরা দেখি যে শুধু রক্তনালীতে ব্লক ছাড়াও অনেক সময় ইনফেকশনের কারণেও কিন্তু হয়। যেমন দেখা যায় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে সমস্ত কারণে হয়, সেই রোগগুলোর কারণে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা দেখবেন যে সেডেন্টারি লাইফস্টাইল, মানে হচ্ছে আজকাল দেখবেন যে হাঁটার কিন্তু খুব কম হয়, বাসা থেকে বের হচ্ছে গাড়িতে, তারপর অফিসে যাচ্ছে গাড়িতে। ইয়াংদের ক্ষেত্রে দেখা যায় ওইরকম কিন্তু এক্সারসাইজ বা যেরকম খেলাধুলা এগুলো কিন্তু কমে যায়। আবার ওজনও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সব ফ্যাক্টরগুলি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে ইয়াং এইজে কিন্তু সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আবার আরেকটা দেখবেন প্রেগনেন্সিতে আবার হার্ট অ্যাটাক হয়। সেটার কারণ হচ্ছে যে প্রেগনেন্সির সময় দেখা যায় হার্টের রক্তনালীতে ডিসেকশন হয়, যেটাকে আমরা বলি যে ডিসেক্টিং করোনারি আর্টারি ডিজিজ, স্কার্ট বলা হয়। এই কারণেও কিন্তু দেখবেন যে প্রেগনেন্সির সময় মেয়েদের কম বয়সে তাদেরও কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তো বিভিন্ন কারণ বিবেচনা করলে দেখা যায় যে কম বয়সেও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, হচ্ছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট কিন্তু এখন হয়ে গেছে আমাদের দেশের প্রেক্ষাপটে লাইফস্টাইলের সাথে এনভায়রনমেন্টাল একটা, যেটা উনি বললেন যে পরিবেশ দূষণ বা বায়ু দূষণ, এটাও একটা মানুষের স্ট্রেস বেড়ে গেছে অনেক। আসলে আমরা তো অনেক ব্যস্ত থাকি, মানুষ অনেক বেশি অ্যাম্বিশিয়াস, স্ট্রেসফুল লাইফ লিড করে। আপনি বলছেন তেলের একটি বিষয়, তো তেল নিয়ে কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের বিষয় কাজ করে। কেউ বলে সয়াবিন তেল খেলে ভালো, কেউ সরিষার তেল। আসলে তেল তো খেতেই হবে। তো এই তেলটা আসলে কোন ধরনের তেলটা আমাদের নিজেদের হার্টের জন্য নিরাপদ বলে আমরা মনে করতে পারি? আমরা যে তেলের যদি আপনি দেখেন, যাদের পায়ের সংখ্যা বেশি, যদি আপনি প্রাণীগুলো বিবেচনা করেন, যেমন কাঁকড়া, চিংড়ি মাছ, না, এদের হচ্ছে পা সংখ্যা বেশি। তারপরে গরু, খাসি, তাই না, 4টা পা, ওদের যে চর্বিটা থাকে সেই চর্বির ভিতরে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তাহলে আপনি যদি যাদের পায়ের সংখ্যা বেশি, ওই প্রাণীগুলো তেল অ্যাভয়েড করবেন। যার পায়ের সংখ্যা কম, যেমন যারা আকাশে উড়ে বেড়ায়, পাখি, তারপরে মাছ, এগুলোর যে তেলটা থাকে সেখানে থাকে কি আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। এবং ওই তেলটা কিন্তু আবার হার্টের জন্য উপকারী। এখানে এইচডিএল কোলেস্টেরল লেভেল বাড়ায়, যেটা ভালো কোলেস্টেরল। তা আর হচ্ছে এবার উদ্ভিদ যেগুলো তেল দেখবেন, এখানে সরিষার তেলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে, তারপরে নারিকেলের তেলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, তারপর ঘি, মাখন, এগুলিতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। সুতরাং আমাদের তেল খাওয়ার সময় কিন্তু এগুলো বিবেচনা আনতে হবে। তারপর আমরা যে তেল খাই সচরাচর, যে সয়াবিন তেল, এখন এই তেলটাও যদি আপনি বারবার উত্তাতে থাকেন, গরম করতে থাকেন, সেই আনস্যাচুরেটেড ফ্যাট হাইড্রোজেনেশন হয়ে ইট কনভার্টেড টু দ্য ট্রান্স ফ্যাট। যেমন দেখা যায় দোকানে বিভিন্ন সিঙ্গারা একই তেল দিয়ে ভাজছে, তাহলে সব তেলে কিন্তু আলটিমেটলি স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হওয়ার ঝুঁকি থাকে যদি বারবার আপনি এটাকে গরম করতে থাকেন। তাহলে আলটিমেটলি আমাদের তেলের পরিমাণটা অবশ্যই কমিয়ে নেওয়া উচিত। যে কোনো ফর্মে তেল হোক না কেন, তেলটা যদি কম খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের হার্টের রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। সামুদ্রিক মাছগুলির ভিতরে যে তেল পাওয়া যায় সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আবার হচ্ছে কি আপনার হার্টের অ্যাটাক হওয়ার বা রক্তনালীতে যে ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু কমে দেয়। বিশেষ করে ইলিশ মাছ আমাদের দেশে যেটা পাওয়া যায়, ইলিশ মাছে আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি।
সুতরাং খাবারের ক্ষেত্রে তেল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু বিবেচনা করা উচিত চমৎকার, কোন চমৎকার তেলটা আমাদের বলেছেন। জন্য উপকারী, ওইভাবে হিসাব করে যদি আমরা খেতে পারি তাহলে দেখা যায় যে হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশই কমে যাবে। অনেকটাই কমে যাবে। স্যার আপনার কাছে একটু জানতে চাই স্যার, যে যাদের বুকে ব্যথা হচ্ছে তারা কিন্তু মনে করে যে একটা ইসিজি করে নিলেই মনে হয় আমার হার্টটির অবস্থা পুরোপুরি বোঝা যায়, বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত? যদি ব্যথাটা কাজের সাথে রিলেটেড হয়, কাজ করলে বেড়ে যাচ্ছে, রেস্ট নিলে কমছে, বয়স ধরেন প্রাপ্তবয়স্ক, তাহলে ন্যাচারালি বুকে ব্যথাটা একটা গুরুত্ব দেওয়া উচিত এবং সেক্ষেত্রে অবশ্যই কতগুলো বেসিক জিনিস করা। ইসিজিতে একটা বেসিক জিনিস, এর পরবর্তী যদি ফ্যাসিলিটি থাকে তাহলে ট্রোফোনিন আই নামে একটা যে এনজাইম করে এটা দিকে আইডেন্টিফাই করা যায়। এরপরেও যদি এগুলো নর্মাল থাকে তাহলে আরও ফার্দার ইকোকার্ডিওগ্রাম করা যায়, এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি যেটাকে বলে এটা করা যায়। এগুলো করা পর্যন্ত একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা যদি ধরেন ইটিটি নেগেটিভ তাহলে ধরে নেওয়া যায় যে ওই লোকের যে বুকে ব্যথাটা ইট মে নট বি রিলেটেড টু দি হার্ট ডিজিজ, কিন্তু ইটিটি নেগেটিভ থেকেও কোনো কোনো ক্ষেত্রে আপনার হার্ট ডিজিজ থাকতে পারে, কিন্তু সেগুলো সংখ্যা কম। তো মূলত আমরা যদি বেসিক টেস্টগুলো করি, এর সাথে ডায়াবেটিকটা দেখা উচিত, ব্লাড সুগারটা দেখা উচিত, রক্তের কোলেস্ট্রল দেখা উচিত, থাইরয়েড ফাংশনটা দেখা উচিত, রক্তের হিমোগ্লোবিন দেখা উচিত। এই বেসিক টেস্টগুলো একটা মানুষের জীবনে অ্যাডাল্ট স্টেজে সবারই করা উচিত, হ্যাঁ, তার বেজ লেভেলটা নির্ধারণের জন্য। ধরেন একটা প্রাপ্তবয়স্ক 18 বছর, আজকে অল্প বয়সেও কিন্তু হার্ট ডিজিজেরা প্রফেসর পাটোয়ারি যেটা বললো, অল্প বয়সেও হার্ট ডিজিজ হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর, একটা ফ্যাক্টরের জন্য না। অনেকে দেখেন ধূমপান যুক্তি দেখায় যে অনেকে ধূমপান করছে তার তো হচ্ছে না, আমি খাই না আমার হয়ে গেল। সেজন্য দের আর সো মেনি রিলেটেড ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর রেসপন্সিবল না, কোনো স্পেসিফিক কারণে বলা যাচ্ছে না এই কারণেই হয়ে যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। তবে যে কোনো বুকে ব্যথা আপনার এই ফার্দার এই টেস্টগুলো, বেসিক টেস্টগুলো করা উচিত, করার পরে নির্ধারণ করছে যে তার হার্ট ডিজিজ আছে কি নেই। জি, আমরা অনেক কিছু শব্দ প্রায় শুনি, বিশেষ করে মেডিকেল টার্মে এনজিওগ্রাম, স্টেন্ট বা রিং পরানো অথবা বাইপাস সার্জারি। কোন চিকিৎসা আসলে কখন প্রয়োজন হয়, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসাটা কতটি নিরাপদ? এখন যেটা বললেন যে আমরা যে বেসিক একটা লোকের যদি বুকে ব্যথা করে, সেই বুকে ব্যথাটা যদি কাজের সাথে রিলেটেড হয়, ওই ব্যক্তি যদি ধূমপায়ী হয়, তার যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, বসা জীবনযাপন করে, ওয়েট বেশি থাকে, এগুলো ফ্যাক্টর থাকলে বুকে ব্যথা হলে অবশ্যই ধাপে ধাপে তার পরীক্ষাগুলো করা উচিত। যেমন প্রথমে তো ইসিজি একটা বেসিক টেস্ট, ব্লাড সুগার একটা বেসিক টেস্ট, কোলেস্ট্রল লেভেল অর্থাৎ লিপিড প্রোফাইল, থাইরয়েড ফাংশন, হেমোগ্লোবিন। এরপরে আপনার আসেন ইকোকার্ডিওগ্রাম, তারপরে যদি ইকো নর্মাল থাকতে পারে এরপরে আসেন এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট যেটা। এইটা যদি নেগেটিভ থাকে তাহলে আপনি এই বন্ধু থামেন। এর পরবর্তী যদি পজিটিভ হয় ট্রেডমিল টেস্ট, তাহলে অবশ্যই ফার্দার ইনভেস্টিগেশন যেতে পারে। ট্রেডমিল এই পজিটিভ টেস্টের ভিতরে আবার একটু সিভিয়ার আছে, স্ট্রংলি পজিটিভ আছে, মডারেটলি পজিটিভ আছে। যদি ধরেন সিম্পল পজিটিভ, অনেকখানি এক্সারসাইজ করার পরে তার পজিটিভ হলো, সেই ক্ষেত্রে আপনি করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে পারেন, ক্যালসিয়াম স্কোর করতে পারেন, এগুলো দেখা যেতে পারে। কিন্তু যদি স্ট্রংলি পজিটিভ হয় সেক্ষেত্রে সরাসরি অ্যাঞ্জিওগ্রাম দেওয়া উচিত তাদের। ফ্যামিলি হিস্ট্রি আছে, ইটিটি দেখা যাচ্ছে যে মডারেটলি পজিটিভ বা স্ট্রংলি পজিটিভ, এই সঙ্গে সিলেক্টিভ একদম তাদেরকে করোনারি অ্যাঞ্জিওগ্রামে নিয়ে যেতে হবে, তাদেরকে পরীক্ষা করতে হবে। এর পরবর্তীতে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার পরে যদি ব্লকটা একটা রক্তনালী যদি 70%-এর বেশি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে রিভাস্কুলাইজেশন লাগবে, আইদার সেটা স্টেন্টিং হোক বা কোনো কোনো ক্ষেত্রে বাইপাসও লাগতে পারে। আজকাল ধরেন স্টেন্টিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় বাইপাসের সংখ্যা কমে গেছে অনেক। একসময় শুধু বাইপাসই হতো করোনা আর্টারি ডিজিজের চিকিৎসা, এখন ধরেন বাইপাস কমে গেছে 5 to 10% বাইপাস। মোস্ট অফ দি কেসে আপনার স্টেন্টিং দিয়ে ইন্টারভেনশন সারা সম্ভব হচ্ছে। তাহলে এই ধাপে ধাপে জিনিসগুলো যেতে হবে এবং এটা টেস্ট করতে করতেই এটা বোঝা যাবে যে এই কেসটা অ্যাঞ্জিওগ্রামে যাবে। কিন্তু অনেক সময় ফার্স্ট টাইমও বোঝা যায় যে একটা পেশেন্ট যদি হার্ট অ্যাটাক নিয়ে আসে, তার যদি এনজাইম যদি বেশি, ট্রোপোনিন আই যদি বেশি থাকে, কার্ডিয়াক এনজাইম, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক ম্যানেজমেন্টটা দিয়ে থাকে করোনারি অ্যাঞ্জিওগ্রামে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারি পিসিআই যেটা বলে, দেখা যাচ্ছে একটা পেশেন্ট যদি 2 ঘন্টা 4 ঘন্টার ভিতরে বুকে ব্যথা নিয়ে আসছে, তার পরীক্ষা করার সাথে সাথে দেখা যাচ্ছে তার ইসিজিতে স্টেলিভেশন আছে বা এনজাইম বেশি, সাথে সাথে তাকে ক্যাথল্যাবে নিয়ে প্রাইমারি পিসিআই করা হচ্ছে। অর্থাৎ আমাদের অবজেক্টিভ আছে যে মায়োকার্ডিয়ামটাকে সেভ করা, সেলভেজ অফ দি মায়োকার্ডিয়াম, অর্থাৎ এটা পাম্প, তো এটা যেন ড্যামেজ না হয়, কারণ এটা যখন হার্ট অ্যাটাক হয়ে ড্যামেজ হয় তখন এর পাম্পিং অটোমেটিক্যালি কমে যাবে। তো আমাদের যে অবজেক্টিভ হচ্ছে যে যতটুকু তাড়াতাড়ি এই
করোনারি আর্টারির চিকিৎসা করা যায়, যাতে হার্টটাকে ড্যামেজ না হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে চিকিৎসাগুলি কতটা নিরাপদ? কারণ অনেকে কিন্তু মনে করে যে হার্টের সমস্যা, আমি কি দেশের গণ্ডি পেরিয়ে বাইরে কোথাও যাব কিনা। এটা একটা ভুল ধারণা। এখন তো সত্যি কথা হার্টের ডিজিজ 85% বলতে পারে আমাদের দেশেই হচ্ছে, এবং বাংলাদেশ কার্ডিয়াক চিকিৎসা অভূতপূর্ব সাফল্য অর্জন করে, অভূতপূর্ব। এটা কিন্তু যারা এর ভিতরে ইনভলভ আছে তারা জানে। আচ্ছা, আপনার কাছে একটু ভিন্ন বিষয়ে আলাপ করি। প্রান্তিক জনগোষ্ঠী, এগুলো আসলে প্রান্তিক জনগোষ্ঠীর রোগীরাও পাচ্ছে কিনা? কারণ কিছুটা কিন্তু এখানে ফিনান্সিয়াল একটি বিষয় আছে। আপনার যদি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করেন, আমি যে হসপিটালে কাজ করি, আমার এখানে এনজিওগ্রাম করতে মাত্র 2000 টাকা লাগে। এখন 2000 টাকা তো একটা সিম্পল ডাক্তারের চেম্বারে গেলে ভিজিটই লাগে 2000 টাকা। এখানে আপনার যে সিসিউ বেডে থাকতেছে, কোনো ফি নেই, টাকা নাই, ফ্রি। তারপর এনজিওগ্রামের যে মাত্র সরকার 2000 টাকা নেয়, আর বাকি সব জিনিস সাপ্লাই দিচ্ছেন গভর্নমেন্ট। তাহলে এখন আমি 2000 টাকা এত কম খরচে, আপনার প্রাইভেট হসপিটালে গেলে কোথাও 20,000 25,000 টাকাও নিচ্ছেন এনজিওগ্রামে। তাহলে প্রান্তিক জনগোষ্ঠী এর চেয়ে কম সুযোগ সুবিধা কীভাবে সম্ভব? তারপর আমরা ফ্রিও করে দিচ্ছি। কখনো যে এমনও পাওয়া যায় যে এই রোগীর আর্থিক সামর্থ্য নেয়, আমরা ফ্রি করে দিচ্ছি। তারপর আসেন এনজিওপ্লাস্টির ক্ষেত্রে গভর্নমেন্ট মাত্র 2000 টাকা নেন। আর অন্যান্য হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলো কখনো 1 লাখ 1,20,000 এই ধরনেরও কিন্তু চার্জ দিচ্ছেন। তাহলে গভর্নমেন্ট আপনাকে 1 লাখ টাকার উপরে কিন্তু বেনিফিট দিচ্ছেন, এবং সিসিউতে কোনো টাকাই নিচ্ছে না, ফ্রি। আর একটা প্রাইভেট হসপিটাল আপনি যদি যান, সিসিউতে 20-30 হাজার টাকা আপনার প্রয়োজন হচ্ছে। তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গভর্নমেন্ট যে সরকারি হসপিটালগুলোতে যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি যে ফেসিলিটি করে রাখছেন, কিছু কিছু হসপিটালতে স্ট্যান্ড পর্যন্ত সাপ্লাই দিচ্ছেন গভর্নমেন্ট। তাহলে প্রান্তিক জনগোষ্ঠীতে কোনো সমস্যাই নেই। এখন হচ্ছে যে এনজিওগ্রাম আপনার আদৌ লাগবে কিনা, হার্ট অ্যাটাক যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে 120 মিনিটের ভিতরে আপনাকে অবশ্যই যে এনজিওগ্রাম করা উচিত, যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি। যেখানে ফেসিলিটি নেই সেখানে স্টেপটোকাইনেজ দেওয়ার সুযোগ আছে। সুতরাং প্রান্তিক যেটা বলা হচ্ছে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে পর্যন্ত থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়ার ফেসিলিটি এখন বর্তমানে অ্যাভেলেবেল। নেক্সট হলো স্ট্যান্টিং, যেটা এটা হচ্ছে ধরেন আপনার যদি এনজিওগ্রাম করার পর 70% বা তার বেশি যদি ব্লক পাওয়া যায়, অথবা মেইন রক্তনালী যদি 50% বা তার বেশি ব্লক থাকে, এবং এটা স্ট্যান্ডেবল যদি হয়, মেজরিটি কেসই দেখা যায় স্ট্যান্ডেবলই থাকে, সেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ড লাগাবেন। আর যেই ক্ষেত্রে আপনি স্ট্যান্ডেবল না, সেই ক্ষেত্রে আপনার বাইপাস অপারেশন, সেই বাইপাস অপারেশনও গভর্নমেন্ট হসপিটালে অ্যাভেলেবেল। অনেক হসপিটালে কিন্তু, ইভেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারপর ঢাকার অনেক হসপিটালে সরকারি, যেমন ঢাকা মেডিকেল কলেজ, হৃদরোগ হসপিটাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, গভর্নমেন্ট লেভেলে এই সমস্ত হসপিটালে বাইপাস অপারেশন হচ্ছে। সুতরাং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে খুব ভালোই ব্যবস্থাপনা আছে আমাদের দেশে, এবং কোনো মানুষ বলতে পারবে না যে সে এনজিওগ্রাম করতে পারতেছে না টাকার অভাবে, এই কথা বলার সুযোগ নেই। তো একজন মানুষের যদি বুকে ব্যথা শুরু হয়, তো আসলে তার ঘরোয়া পরিবেশে প্রাথমিক পর্যায়ে কোনো কিছু করার আছে কিনা? যেমন হচ্ছে যদি বুকে ব্যথা হয়, যেমন আপনি দেখবেন আকাশে যদি মেঘ হয়, তাহলে আপনি বুঝবেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, একেবারে অন্ধকার হয়ে আসছে, এখন ঝড় হবে। এখন একটা মানুষের যদি সে বয়স 40-র উপরে হয়, ডায়াবেটিস থাকে, সে ধূমপান করেন, তারপর কোলেস্টেরল মাত্রা বেশি, এই সমস্ত একজন পেশেন্টের যদি বুকে ব্যথা হয়, আমরা প্রথমেই ধরে নেব যে ব্যথাটা যদি বুকের মাঝখানে হয়, পাথর চাপা দেওয়ার মতো রেডিয়েশন হচ্ছে, ঘামাচ্ছেন, ধরে নিতে হবে যে এটা কোনো টেস্টের প্রয়োজন নেই, দিস ইজ এ কেস অফ দ্য করোনারি আর্টারি ডিজিজ। যদি 20 মিনিটের বেশি সময় স্টে করে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে ধরে নিতে হবে। এরপরে হচ্ছে আমার টেস্টের দরকার, একটা ইসিজি আমি করলে কিছুটা আমি ধারণা পাবো, ট্রপোনিন করলে ধারণা পাবো, এগুলো ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু এখন হচ্ছে। তাহলে সেই রোগীরা আমরা কি করতে পারি, যেমন তাৎক্ষণিকভাবে এই অবস্থাটি হয়, হ্যাঁ, তখন আমরা কি বলি, আমরা বলি এটি অ্যাসপিরিন যদি অ্যাভেলেবেল থাকে, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্রাশ করে জিভের নিচে দিয়ে দেওয়ার জন্য আমরা বলি। নাইট্রোগ্লিসারিনের যদি ট্যাবলেট যদি থাকে জিভের নিচে দিবে, অথবা স্প্রে থাকলে স্প্রে করবেন। তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে প্রপাগেশন অফ দ্য থ্রম্বাস, এবং তার হলো মৃত্যু ঝুঁকি কিন্তু অনেকাংশেই কিন্তু কমে যায়। এরপরে যখন সম্ভাবনা দেখা যাচ্ছে যে না এটা হার্টেরই, সাথে সাথে নিকটবর্তী ডক্টরের কাছে, অথবা যেখানে হার্টের চিকিৎসা অ্যাভেলেবল, যেমন ডিস্ট্রিক্ট লেভেলে প্রায় হসপিটালেই কিন্তু এখন করোনারি কেয়ার ইউনিট এবং হার্টের চিকিৎসা সম্ভব। হসপিটালে নিয়ে যাবেন, যদি দেখা যায় ST এলিভেটেড মার্কেট ইনফাকশন, এখানে 2টা ভাগে ভাগ করা হয় অ্যাকিউট করোনারি সিনড্রোমকে, একটা হলো ST এলিভেটেড, একটা নন ST এলিভেটেড। যদি ইসিজি করে দেখা যায় ST এলিভেশন, সাথে সাথে আপনি স্টেপটোকাইনেজ দিবেন অ্যাভেলেবেল যদি থাকে, অথবা প্রাইমারি পিসিএর সুযোগ থাকলে সেখানে চলে যাবে। আর যদি এই ধরনের না হয়, সেই ক্ষেত্রে সে ব্যথাটা কমানোর ব্যবস্থা আমরা করি, যেমন ওপিওয়েড অ্যানালজেসিক দিয়ে ব্যথাটা কমানো হয়, স্প্রে দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার অ্যানোক্সাফেরিন দিলে রোগী ওইভাবে ট্রিটমেন্ট করা যায় নন ST এলিভেটেড মার্কেট ইনফাকশন। তাহলে আমাদের দেশে একেবারে প্রান্তিক লেভেলেও কিন্তু হার্টের চিকিৎসা এখন অ্যাভেলেবেল, এবং হার্টের চিকিৎসার জন্য বর্তমানে যে এই সমস্ত স্ট্যান্টিং, এনজিওগ্রাম, বাইপাস এর জন্য যে দেশের বাইরে যাওয়া, সেটাও কিন্তু প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমাদের দেশে। আসলে আপনার কাছে একটু ভিন্ন বিষয়ে আসি, যেটা সবারই জানা দরকার, যে আসলে হার্টকে সুস্থ রাখার জন্য আমাদের কি কি অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি করা উচিত? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
এই যে আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ, এখন তো ধরেন কমিউনিকেবল ডিজিজগুলো ফেরে উঠেই গেছে, এখন আমরা কনসার্ন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ দিতে। তার ভিতরে এই যে হার্ট ডিজিজ একটা, হাইপারটেনশন, ডায়াবেটিস, এমনকি রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে। তার ভিতরে যে এই যে করোনারি আর্টারি ডিজিজের, যেটার কারণে মানুষের প্রায় 33% মৃত্যু হয়, সমস্ত মৃত্যুর ভিতরে 33% এই করোনারি ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে হয়ে থাকে, এবং তার ভিতরে দেখা যাচ্ছে 70% মৃত্যু হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের কারণে। অর্থাৎ এটা কিন্তু 70% প্রিভেন্টেবল যদি আমরা জীবনের শুরু থেকেই কতগুলো জিনিস মেনে চলি। যেমন ধরেন হাঁটা চলা অভ্যাস, এটা ছোটোবেলাতে করা উচিত। তার ডায়েটারি হ্যাবিটটা ছোটোবেলাতে করা উচিত। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের পরিবেশ পরিস্থিতি হাঁটার জন্য উপযুক্ত না, হাঁটার জন্য ভালো রাস্তা নাই, স্কুলে খেলার মাঠ নাই, স্কুলের সামনে ফাস্টফুডের দোকান, মানে এইগুলো যে সোশ্যাল সিস্টেম, এগুলো রাষ্ট্র যদি এগুলো খুব সচেতন হয় বা আমরা মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে এই জিনিসগুলো আমরা ইজিলি ছোটোবেলা থেকে আমরা কার্যকরী করতে পারি। অর্থাৎ হাঁটা চলা, এক্সারসাইজ করা, ওজন সীমিত রাখা এবং খাদ্য অভ্যাসটা, এই জিনিসগুলো যদি আমরা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করি, তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে এটা 70% প্রিভেন্টেবল। এমনকি যে ডায়াবেটিস একটা মেজর কজে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য, স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, কিডনি খারাপ বলেন, পা পচে যাওয়া, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলো কিন্তু ডায়াবেটিস, এই ডায়াবেটিস সেল 70% প্রিভেন্টেবল। হাইপার টেনশনও একটা পর্যায়ে কিন্তু হলেও অনেক পরে হবে, হ্যাঁ, আর্লি হবে না, যদি নিয়মকানুনগুলো ফলো করা যায়। আমরা জীবনের শুরু থেকেই যদি এই খাদ্য অভ্যাস, হাঁটাচলা করা, ধূমপান 100% বন্ধ করা। অনেকে দেখেন ধূমপান বন্ধ করে আবার পানের তামাক দরদা খাচ্ছে, তো এগুলো তামাক জাতীয় জিনিস টোটালি বর্জন করা। আর যদি ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা। ব্লাড প্রেশার যদি হয়েই যায় এত কিছু করার পরেও, সেটাকে নিয়ন্ত্রণ রাখা। আরেকটা হচ্ছে যে স্ট্রেস, ওয়ার্ক প্লেস স্ট্রেস, ফ্যামিলি স্ট্রেস, সোশ্যাল স্ট্রেস, এগুলো যতটুক সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করতে। স্ট্রেসটা জীবনে সবারই থাকতে পারে, কিন্তু যতটুকু সম্ভব স্ট্রেস ম্যানেজমেন্ট করে চলতে হবে। এটাও একটা আর্ট কিন্তু, স্ট্রেস ম্যানেজ করা। আমরা যদি এই জিনিসগুলো যদি মেনে চলি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা 70% আমরা কিন্তু এটা প্রিভেন্ট করতে পারবো। আমরা আশা করবো আমাদের দেশের সাধারণ জনগণ নিশ্চয়ই এটা ফলো করবে এবং হৃদরোগ থেকে মুক্ত থাকবে। স্যার, আরেকটা বিষয় কিন্তু শোনা যায়, নীরব হার্ট অ্যাটাক, এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করেন আপনারা? হার্টের যদি রোগ হয়, যেটা হচ্ছে হার্টের রক্তনালীতে যদি রক্ত চলাচল কমে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ইস্কিমিয়া হয়। ইস্কিমিয়ার জন্য সাধারণত বুকে ব্যথা হয়, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনন যেটা। আর হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে যদি তার নিউরোলজিক্যাল কোনো যদি ডেফিসিট থাকে, বিশেষ করে ডায়াবেটিস যাদের থাকে, তাদের ক্ষেত্রে অটোনমিক যে নার্ভাস সিস্টেম, তার সেই দেখা যাচ্ছে নিউরোপ্যাথি থাকে। নিউরোপ্যাথির জন্য সে কিন্তু পেইন ফিল করে না। তাহলে দেখা যাচ্ছে যে সাইলেন্ট ইস্কিমিয়া একটা শব্দ আছে, সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশনও কিছু শব্দ আছে, যে দেখা যাচ্ছে যে আপনার সেই রোগীদের ক্ষেত্রে অনেক সময় 25% পর্যন্ত দেখা যাচ্ছে যে তার ট্যারই পাচ্ছে না যে হার্ট অ্যাটাক হয়ে গেল। অনেক সময় রোগীরা হার্ট অ্যাটাক হইলে ওটাকে ইগনোর করে কীভাবে, যেমন পেটে একটু মনে হয় যেন ডিসকমফোর্ট লাগলো, অনেক সময় ইনফিরিয়র এমআই হলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কিন্তু একটু ডিসকমফোর্ট হয়, ব্যথা হয়, সেটাকে গ্যাস্ট্রিক বলে, সে অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে মোটামুটি রিকভারি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যখন ইসিজি করা হলো, অন্য কোনো কারণে দেখা গেলো তার একটা এমআই হয়ে গেছে আগে। তাহলে দেখা যাচ্ছে যে এই সাইলেন্ট গ্রুপটা হচ্ছে একটা ডায়াবেটিসের গ্রুপ, আর একটা হচ্ছে যেটা হলো এপিগ্যাস্ট্রিক রিজনে ডিসকমফোর্ট ফিলিং হয়। এই সমস্ত রোগীগুলো অনেক সময় হচ্ছে বুকে ব্যথাই আছে ঠিকই, কিন্তু একটু জ্বালা পোড়া হচ্ছে, হার্টবার্ন মনে করা, অথবা অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে মোটামুটি রিকভারি হয়ে গেছে। এই ধরনের রোগীগুলি হচ্ছে পরবর্তীতে যখন আমরা অন্য কোনো কারণে ইসিজি বা তারই পরবর্তী সিকুয়েন্সে দেখালো শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, তখন দেখা যাচ্ছে যে ইসিজি করার পর তার একটা ওল্ড এমআই, মানে কোনো এক সময় তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে নিজে টেরই পাচ্ছেন না। তো এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকাংশেই থাকে। তবে সাইলেন্ট যাদের এমআই হয়, সেই ক্ষেত্রে কিন্তু সোয়েটিং একটা ইম্পর্টেন্ট ইস্যু। সে বুকে ব্যথা না হলে কী হবে, কিন্তু ঘামাবে, সে শরীর ঘামায় যেতে পারে, তাই শ্বাসকষ্ট হতে পারে, বুক ধরফর করতে পারে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু বিবেচনায় আনা উচিত। যদি আমি তো প্রথমেই বলছি না, একটা ব্যাকগ্রাউন্ড, যে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, যেরকম মানে বজ্রপাত বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এরকম আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো, যে আমরা বয়সের কথা বলি, যে রিস্ক ফ্যাক্টরগুলি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং একটা ইসিজি টেস্ট করা উচিত, ট্রোপোনিন লেভেল দেখা উচিত।
কারণ হচ্ছে হার্ট অ্যাটাক যদি হয় সঠিক সময় চিকিৎসা না করলে অনেক সময় কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে। তারপর হার্ট অ্যাটাক একটু জটিলতা হয়, কমপ্লিকেশন হয় পরবর্তীতে। দেখা গেলো তার হার্ট অ্যাটাক যদি সঠিক সময় চিকিৎসা না করার ফলে পরবর্তীতে হার্টের ফাংশন কিন্তু কমে যেতে পারে, যেটাকে আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন ইকো করে দেখি, ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে, কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকে, এরিথমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আর্লি ডিটেকশন খুব ইম্পর্ট্যান্ট। এই ধরনের সম্ভাবনা থাকলে অবশ্যই তাকে একটা ডাক্তারের শরণাপন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে ওষুধ অবশ্যই খাওয়া উচিত। জি, ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম আমাদের হৃদয়কে, মানে আমাদের হৃৎপিণ্ডকে কীভাবে ভালো রাখা যায়, বুকে ব্যথা হলে সেটাকে আসলে খুব বেশি অবহেলা না করে কখন ডাক্তারের কাছে যেতে হবে, বিষয়গুলি জানলাম, আমরা জানলাম, আমাদের পরিবারকে জানাতে চেষ্টা করব। দর্শক, দেখা হবে আগামী পর্বে এ সময় অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।